হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী, লিখেছেন তাসনিয়া হোসাইন। ক্যাটলিনা সামান্য বিরক্ত হলো, কিন্তু নিজেকে সামনে নিয়ে বলল, তুমি এখন মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। তোমার নিরাপত্তা আমারও চিন্তার বিষয়। বীর এক পা এগিয়ে এলো। তার চোখের দৃষ্টি এতটাই শীতল যে ক্যাটালিনা এক সেকেন্ডের জন্য শ্বাস নিতে ভুলে গেল। ক্যাটলিনা, তোমাকে একটা জিনিস মনে করিয়ে দিই, আমার ব্যক্তিগত কাজে নাক গলানোর চেষ্টা করো না। আমি তোমাকে এইখানে থাকতে দিয়েছি, এর বেশি কিছু না। আমার ধৈর্য খুব সীমিত, সেটা নিয়ে পরীক্ষা নিও না। তার কণ্ঠে ছিল এমন এক হুমকি যেটা বুঝিয়ে দিল ক্যাটলিনা যদি আরও একবার সীমা অতিক্রম করে তবে তার পরিণতি ভয়ঙ্কর হবে। ক্যাটলিনা কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু বীর তার দিকে তাকিয়ে বলল, এবং একটা কথা, আমাকে আর কখনো এভাবে থামানোর চেষ্টা করবে না। এই বলে সে এক মুহূর্ত অপেক্ষা না করেই গাড়িতে উঠে দরজা বন্ধ করে দিল। ক্যাটালিনা দাঁড়িয়ে রইল। এক মুহূর্তের জন্য তার মুখে শঙ্কা ছড়িয়ে পড়ল। সে জানে বীর কেবল ভয় দেখায় না, প্রয়োজনে সত্যি শেষ করে দেয়। সকালবেলা হালকা রোদে পুরো ক্যাম্পাস উজ্জ্বল হয়ে আছে। গাছের পাতায় বাতাসে দোলাচলা এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়েছে। ঈশিয়া রাস্তার পাশে ক্যাফেতে বসে আছে, তার সামনে এক কাপ কফি। পাশে তার দুই বান্ধবী অরিনা ও মেহনাজ। তোর কি মনে হয় আমাদের কাউন্টিং প্রফেসর স্যার আসলে এলিয়েন? মেহনাজ হাসতে হাসতে বলল। অরিনা এক চুমুক কফি খেয়ে বলল, দেখ তার চেহারা কেমন, চোখ দুটো তো এলিয়েনের মতোই বড় বড়। ঈশিয়া খিলখিল করে হেসে উঠল। আরে না স্যার, একটু অন্যরকম, কিন্তু এলিয়েন বলাটা বাড়াবাড়ি হয়ে গেল। মেহনাজ হেসে বলে, কিন্তু তার প্রশ্নগুলো তো এলিয়েন লেভেলের মতো কঠিন। তাদের হাসাহাসি ক্যাফের অন্যান্য টেবিলেও ছড়িয়ে পড়ল। ক্লাসের টাইম হয়ে যাওয়ায় ওরা বিল মিটিয়ে চলে যায় ক্যাফে থেকে ক্লাসরুমের মাঝে প্রফেসর কিছু একটা বোঝাচ্ছেন, কিন্তু ঈশার মনে মনে অন্য জগতে হারিয়ে গেছে। জানালার বাইরে তাকিয়ে আছে সে। বাতাসে উড়তে থাকা ফুলের পাপড়ির মতোই তার জীবন ছিল হালকা, চিন্তামুক্ত। কখনো সে রাস্তার পাশে ছোট ফুল বিক্রেতার কাছ থেকে ফুল কিনে এনে মাকে উপহার দেয়, কখনো রাস্তার কুকুরছানা দেখে থেমে যায়, তার মাথায় হাত বুলিয়ে দেয়। পশু পাখির প্রতি তার আলাদা টান। তার খুব কষ্ট হয় যদি কেউ এগুলোকে মারে। কখনো বান্ধবীদের সঙ্গে কলেজ শেষ করে লং ড্রাইভে বেরিয়ে পড়ে, ফুচকা খেতে যায়, কখনো বা মুভি দেখতে যায়। বেশিরভাগ সময় তার সাথে সাফা থাকে। সাফা ও এই কলেজে পড়ে, সে অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট। ঈশার জীবন ছিল সহজ সরল রঙিন। একটা ক্লাস করে ঈশা, অরিনা ও মেহনাজ বেরিয়ে পড়ে। তাদের ভালো লাগছিল না ক্লাস করতে, তাই তারা ঠিক করেছে আজ হাঁটবে মেঘলা আকাশে। ঠান্ডা পরিবেশ, চারিদিকে বাতাস দিচ্ছে, ওদের ভালো লাগছে এরকম রাস্তায় হাত ধরে হাঁটতে। ঈশার খুব ভালো লাগে প্রকৃতির সাথে মিশে থাকতে। এর মাঝে অরিনা বলল, একবার আমার কলেজ থেকে পালিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম, মনে আছে? মেহনাজ হেসে বলল, হ্যাঁ। আর ঈশা ভয়ে কাঁপছিল, যদি ধরা পড়ে যাই। ধরা পড়লে যা হতো, ঈশা নিশ্চয়ই কান ধরে দাঁড়িয়ে থাকতো, আর আমরাও। ওই দিন কথা মনে পড়তে সবাই হাসিতে ফেটে পড়ল। ঈশার দিনগুলো এভাবেই হাসি খুশি কাটছিল। এর মাঝে রহমান বাড়িতে আরেকটা খুশির সংবাদ হলো, জান্নাত প্রেগনেন্ট। তার বড় দাদা ভাই বাবা হতে চলেছে, আর সে ফুপি। এই নিয়ে ঈশার খুশির শেষ নেই। এদিকে সময় যাচ্ছে, আর যতদিন যাচ্ছে রাজবীর আলভারেজ তার সাম্রাজ্য বাড়াচ্ছে। তার প্রতিপত্তি ছড়িয়ে পড়েছে মেক্সিকোর প্রতিটি শহরে। উইল আলভারেজ মেক্সিকোর 32টি রাজ্যের মধ্যে 30টি রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে। তার মাফিয়া সাম্রাজ্য এতটাই শক্তিশালী যে এখন পুরো দেশটাই কার্যরত তার শাসনের অধীনে। তার পরবর্তী টার্গেট আন্তর্জাতিক লেভেলে প্রধান প্রভাব বিস্তার করা। বীর এখন চাচ্ছে বাংলাদেশ, ভারত, মিয়ানমার হয়ে তার ড্রাগ ও অস্ত্র চোরাচালানের নতুন রুট তৈরি করতে। এটা নিয়ে আজ তাদের মাফিয়া বৈঠক বসেছে। রাত গভীর। রাজবীর আলভারেজ তার ব্যক্তিগত অফিসে বসে আছে। সামনে একটা ম্যাপ, বাংলাদেশের রাজধানী ঢাকা স্পট চিহ্নিত করা। নিকো কর্টেজ সোফায় হেলান দিয়ে বসা, হাতে সিগারেট। এক মুহূর্ত চুপ থেকে বলে উঠল, ভাই, বাংলাদেশ শুনেছি দারুণ জায়গা, আর ওখানকার মেয়েরা দেখার মতো সুন্দর। একবার গেলে হয়তো একটু। নিকোর কথার মাঝে রাজবীর টেবিলের শক্ত একটা থাবা বসালো। তার চোখ জ্বলে উঠল, কটমট করে তাকে গর্জে উঠল,
আমার কাজের জন্য যাচ্ছি, অন্য কিছু নয়। মাথায় ঢোকাও নিকো। নিকো আর কিছু বলে না। রাজবীরের ধৈর্য হারানোর কোনো ইচ্ছে নেই। রাজবীর চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পাশের দরজার দিকে তাকালো। ডিয়েগো, তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট ডিয়েগো সালগোদো সাথে সাথে ঘরে ঢুকলো। জি বস। বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। প্রাইভেট জেট রেডি করো। নতুন পরিচয় তৈরি করো। সব তথ্য আমার হাতে তুলে দাও। কখন রওনা হব বস? ডিয়েগো জিজ্ঞেস করলো। রাজবীর একটু চুপ থেকে ফাইলের দিকে তাকিয়ে বলল, 3 দিনের মধ্যে আমরা বাংলাদেশ যাচ্ছি। সন্ধ্যার সময় রহমান পরিবারে একটা ছোট্ট পারিবারিক আয়োজন চলছে। বসার ঘরে সবাই একসাথে বসেছে, চা নাস্তা করছে। আদ্রিয়ান মাস্টার্স এর পাশাপাশি ফ্রিল্যান্সিং করে আবার IELTS এর একজন ইনস্ট্রাক্টর। মাস শেষে সে ভালোই ইনকাম করে। আর ওদের যেহেতু একটা সম্পর্ক আছে, তাই ফ্যামিলি থেকে চাচ্ছে বিয়ে দিয়ে দিতে। সাফা একটু লজ্জা লজ্জা মুখ করে বসে আছে, আর তার পাশে আদ্রিয়ান হাসি মুখে চা চুমুক দিচ্ছে। আচ্ছা আদ্রিয়ান, তোর কি মত? আমাদের সাফা কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট, সাফার মা হেসে বললেন। আদ্রিয়ান হাসে। তারা যে তার সাথে মজা নিচ্ছে সেটা সে ভালো করেই বুঝছে। সাফা একটু লজ্জা পেয়ে মেঝের দিকে তাকিয়ে রইল, আর সবাই হেসে উঠল। ঈশা পুরো আয়োজনের মধ্যে সবচেয়ে বেশি খুশি। সাফা আপু, তোমার বিয়ে হলে কিন্তু আমি ফুল গার্লস পার্টি করব। এত উচ্ছ্বাস কেন? তোরও কি বিয়ে করার শখ জাগলো নাকি আবার? সাফা ঠোঁট উল্টে বলল, আরে না, আমি তো শুধু চাই তুমি দারুণ একটা ফেয়ারিটেল লাইফ পাও। ঈশায় মজা করে বলল। এই হাসি, এই আনন্দ ভরপুর একটা সময়। সাফার ফোনে মেসেজ ভেসে উঠল, ছাদে আসো, কথা আছে। আদ্রিয়ানের মেসেজ। সাফা একটু থমকে গেল, তারপর পাশে বসা ঈশার দিকে তাকালো। ইস্যু, প্লিজ একটু সামলাতে পারবি? আদ্রিয়ান আমাকে ছাদে ডাকছে। ঈশার সাথে সাথে খোঁচা দিল। উফ, হবু ভাবি তো এখনই একদম জামাইয়ের কন্ট্রোলে। কি রোমান্স, কি রোমান্স! সাফা লজ্জায় একটা কুশন ছুঁড়ে মারল ঈশার দিকে। চুপ কর, কেউ শুনে ফেলবে। সাফা ধীরে ধীরে ছাদে উঠল। সেখানে আদ্রিয়ান এক কোণায় দাঁড়িয়ে আছে, পকেটে হাত ঢুকিয়ে আকাশের দিকে তাকিয়ে। সাফা আসার শব্দে সে ঘুরে তাকালো, মৃদু একটা হাসি দিল। তুমি এত রাতে এখানে ডাকলে কেন? সাফা আসতে বলল। আদ্রিয়ান একটা গভীর শ্বাস নিয়ে বলল, তোমার সাথে একটু নিরিবিলি কথা বলতে চেয়েছিলাম। সে ধীরে ধীরে এগিয়ে এলো সাফার একদম কাছে। এই মুহূর্তটা আমার কাছে সবচেয়ে স্পেশাল। আমাদের সম্পর্কটা এত সহজে সবাই মেনে নিল, আর কয়দিন পর তুমি আমার হয়ে যাবে। আদ্রিয়ানের কণ্ঠটা ছিল গভীর, আন্তরিক। সাফার হৃদয় একটু জোরে ধক করে উঠল। আদ্রিয়ান হেসে বলল, আমি জানি না আমরা একসাথে থাকলে আমার জীবন কতটা বদলাবে, কিন্তু একটাই জিনিস জানি, তুমি থাকলে সেটা সুন্দর হবে। সাফা নিচের দিকে তাকিয়ে লজ্জায় তার গাল লাল হয়ে উঠেছে। আদ্রিয়ান আস্তে করে তার চিবুক ছুঁয়ে দিল। তুমি লজ্জা পাচ্ছ কেন? সাফা কিছু বলল না, শুধু মৃদু একটা হাসি দিল। আদ্রিয়ান বুকে জড়িয়ে নেয় সাফাকে। প্রাইভেট জেটটি রাতের আকাশে নেমে এলো। নিচে ঢাকা শহর আলোয় ঝলমল করছে। বস, আমরা পৌঁছে গেছি, ডিয়েগো জানালো। রাজবীর প্লেন থেকে নেমে এলো, কালো শার্ট, ব্লেজার আর চোখে কালো শেডস পরা। বাংলাদেশ তার জন্য নতুন এমন নয়, কাজের সূত্রে এসেছে কয়েকবার। তার চোখে কোনো কৌতূহল নেই, বরং এক ধরনের হিসেবে শীতলতা। রাজবীর ঢাকার সবচেয়ে বিশালবহুল 5তলা হোটেলে ওঠে। একটি প্রাইভেট সুইট রুম বুক করা হয় তার জন্য। কলেজের ক্যাম্পাসের মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওই তুই, তোদের ঘরে মা বোন নেই নাকি? মেয়ে দেখলেই চুলকানে উঠে যায় বলে লাঠি দিয়ে ছেলেটাকে আঘাত করছে একের পর এক। ছেলেটা চিৎকার করছে, কিন্তু সাফা এক বিন্দু পাত্তা না দিয়ে লাঠির আরেকটা বাড়ি মারল। গোটা ক্যাম্পাসে শোরগোল পড়ে গেল। সাফা ছাড় প্লিজ, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সাফার বান্ধবী খাদিজা বারবার বলছে। কিন্তু সাফা কারো কথা শুনতে নারাজ। ঈশা দৌড়ে গিয়ে সাফাকে টেনে সরালো। আরিয়ান আর মেহনাজও ছুটে এলো। খাদিজা বলে উঠল, তুই পাগল নাকি? তোর এই অতিরিক্ত সাহসের কারণে একদিন তোকে খুব বড় বিপদে পড়তে হবে, দেখিস। এখনো সময় আছে, শুধরে যা। সাফা তখনও ক্ষিপ্ত, শ্বাস নিচ্ছে দ্রুত। সাফা খাদিজার হাত ঝাড়া মেরে বলে,
তোদের মতো অন্যায় দেখে আমি চুপ থাকতে পারি না। ঈশা শক্ত করে সাফার হাত ধরে রাখলো। যা হবার হয়েছে, ক্লাস শেষ। প্রকৃতি আজ একটু অন্যরকম। আকাশ ধূসর, চারদিকে অদ্ভুত একটা স্নিগ্ধতা। হালকা বাতাস বইছে, যেন ঝড়ের আগের নীরবতা। কলেজের গার্ডেন। ঈশা এক কোণে গিয়ে বসেছে, মাথা উঁচু করে আকাশ দেখছে। অরিনা বিরক্ত হয়ে বলল, ইস্যু চল, বৃষ্টি হলে আমরা আটকে যাব। ঈশার লড়চড় নেই, এক মনে আকাশ দেখতে ব্যস্ত। আজকে কেন জানি তার এত ভাল লাগছে এই বাতাস, প্রকৃতির উথাল পাতাল ঝোড়ো হাওয়া। মেহনাজ হাত গুটিয়ে বলল, মনে হচ্ছে আজকেই তোর কলেজে আসার শেষ দিন, আর কখনো আসতে পারবি না, তাই এভাবে গাঢ় হয়ে বসে আছিস। ঈশা হাসে ওর কথায়, তারপর ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। আজ সে হেঁটেই বাড়ি যায়, রিক্সা নেয় না। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, সে জানে না। ঈশা ক্লান্ত হয়ে বাসায় ফিরল। দরজা পার হতেই দেখল মা বাবা, সাফা আপুর পরিবারের সবাই বসে আছে। ইস্যু, তোর ভাইয়ার এঙ্গেজমেন্ট ডেট ঠিক হয়ে গেছে, এই শুক্রবার, সাইমা বেগম খুশিতে বললেন। সেই মুহূর্তে ঈশার মন ভরে উঠল আনন্দে। ঈশা সাইমা বেগমকে বলল, মা, হাতে তো সময় নেই, 3 দিনের মাঝে কিভাবে কি করবে, সবাই হাতে হাতে করলে হয়ে যাবে। সব কথাবার্তা শেষে সাফার বাবা মা কামরুল আহমেদ, ফারজানা আহমেদ চলে যান। তাদের তো কাজ আরও বেশি, তাদের বাড়িতেই তো প্রোগ্রামটা হবে। রাতে সাফা ঈশাকে ফোন দিয়ে বলে, সাফার এঙ্গেজমেন্টের শাড়ি একসাথে কিনতে যাবে, কাল যেন ঈশা কলেজে না যায়। ঈশাও কথায় সায় দেয়। দুজনেই খুব এক্সাইটেড। ঈশা সাফাকে বলে, আমি কি নিব আপু? আমি অরিনা মেহনাজ সেম ড্রেস পরব। এগুলো নিয়ে ওদের মাঝে কথা হতে থাকে। এর মাঝে আদ্রিয়ানের ফোন আসায় সাফা ঈশাকে বাই বলে লাইন কেটে দেয়। সাফা এসে ঈশাকে পিক দেয়। ওরা দুপুরের আগেই বেরিয়ে যায় শপিংয়ের উদ্দেশ্যে। ঈশার বাবা আবির দুজনই অফিসে, আদ্রিয়ানের ক্লাস আছে। জান্নাতের শরীর ভালো না, সে এখন 6 মাসে প্রেগনেন্ট, তাই ওকে নিয়ে আর জার্নি করেনি। সাইমা বেগম নিষেধ করে দিয়েছেন। জান্নাতের সাথে ঈশার মা সাইমা বেগম গিয়েছেন। ওরা শপিংয়ে যায় যেহেতু বিয়ের সামনে অনেক কেনাকাটি, শপিং করতে ওদের অনেকটাই লেট হয়ে যায়। কিন্তু এর মাঝে ঘটে যায় একটা অপ্রত্যাশিত ঘটনা। জান্নাত বাথরুমে পা পিছলে পড়ে যায়। তার আহাজারিতে পাগল প্রায় সাইমা বেগম কি করবে বুঝে উঠতে পারছে না। ঘড়িতে তখন 6টা বেজে 23 মিনিট। বাড়িতে কেউ নেই। সাইমা বেগম আবিরকে ফোন দিলেন, সে ফোন ধরছে না। তিনি আদ্রিয়ানকে ফোন দিয়ে জানালেন ঘটনা। আদ্রিয়ান দ্রুত বেরিয়ে পড়ে, অ্যাম্বুলেন্স ফোন দিয়ে ঠিকানা পাঠিয়ে দেয়। অ্যাম্বুলেন্স এলে দ্রুত ধরাধরি করে জান্নাতকে উঠানো হয়। এর মাঝে সাইমা বেগম ঈশাকে ফোন দিয়ে জানান সব কিছু। ঈশা স্তব্ধ হয়ে যায়। সাফা দ্রুত ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। রাতের অন্ধকারে একটা পরিত্যক্ত রাস্তা, যেখানে সাধারণত কেউ যাতায়াত করে না তেমন। রাস্তার আশেপাশে পুরনো দালান আর অর্ধেক ধ্বংস হয়ে যাওয়া কিছু বিল্ডিং দাঁড়িয়ে আছে। বাতাসে একটা থমথম ভাব। ভিড় তার কালো এসইউভি থেকে নামলো, চোখে কালো সানগ্লাস, মুখে সেই চিরচেনা ভয়ঙ্কর গম্ভীর ভাব। তার আশেপাশে দাঁড়িয়ে আছে প্রায় শতাধিক গার্ড, প্রত্যেকের হাতে অস্ত্র। সামনে অপেক্ষা করছে এক রহস্যময় লোক, যার সাথে তার দেখা করার কথা। সাফা ড্রাইভারকে বলল শর্টকাটে রাস্তা ধরতে, কারণ ঢাকার জ্যাম 2 থেকে 3 ঘন্টা ছুটে না, তাদের কাছে সময় খুব কম। জান্নাতকে রক্ত দেওয়া লাগতে পারে যদি ব্লাডের প্রয়োজন হয়। সাফা আর জান্নাতের রক্তের গ্রুপ সেম। মেইন রোডে গেলে অনেক সময় লাগবে, তাই তারা অন্য এক পথ ধরল। সেই রাস্তা তুলনামূলক নির্জন, কিন্তু কিছু দূর আগানোর পরে গাড়ি থেমে গেল। গাড়ি থামায় বিরক্ত হয় সাফা। এদিকে ঈশার টেনশনের শেষ। সাফা বেরিয়ে এলো গাড়ি থেকে, চোখে মুখে রাগ আর বিরক্তি। রাস্তার দিকে তাকিয়ে বুঝতে পারলো চারদিকে কালো পোশাক পরা একদল মানুষ দাঁড়িয়ে আছে। এদের চোখে ভয় নেই, মুখে কোনো কথা নেই, শুধু একটা কঠোর শৃঙ্খলা আর দাপট আছে। ঈশা চট করে সাফার হাত চেপে ধরল। আপু চলো, আমরা অন্য রাস্তা দিয়ে যাব। কিন্তু সাফা কারো কথা শোনার পাত্রী না। এইসব গুন্ডামি করতে আসছে। আমরা কি ওদের দাস যে ওরা যেখানে খুশি রাস্তা বন্ধ করে রাখবে আর আমরা চুপচাপ বসে থাকবো? সাফার সামনে এগিয়ে গেল,
বুকের ভেতর রাগের আগুন।